হ্যালো স্টুডেন্ট, আজ তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার এভারেজ গড়। আগের দিন তোমাদের সিম্পলিফিকেশনে শেষ করেছিলাম। সিম্পলিফিকেশনে টোটাল তিনটে পার্ট ছিল, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 মিলে আমরা পুরো সিম্পলিফিকেশনটা শেষ করেছিলাম। আশা করি তোমরা সিম্পলিফিকেশনটা পড়ে উপকৃত হয়েছো, সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। গোলের পক্ষ থেকে আজকে আমরা শুরু করছি আমাদের সেকেন্ড চ্যাপ্টার, এভারেজ বা গড়। দেখো, এভারেজ বা গড় ছোট সময় আমরা যখন পড়েছিলাম, এভারেজ মানে আমরা এটাই জানতাম যে সংখ্যাগুলির যোগফল বা মোট সংখ্যা। এটা হচ্ছে তোমার গড় সমান, আমরা সবাই জানি যে সংখ্যাগুলির যোগফল, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার যোগফল করব, দেন টোটাল নাম্বার অফ সংখ্যা, মোট যতগুলো সংখ্যা থাকবে তাহলে আমরা গড় পাবো। অবভিয়াসলি সেটাই এখনো আছে সেই কনসেপ্টে, যে সাম অফ দা নাম্বার, সাম অফ দা ডিজিট বাই টোটাল নাম্বার। দেখো, যদি আমরা एग्जांपल একটা সাধারণভাবে নিয়ে থাকি, যে ধরো তোমাদের একটা एग्जांपल নিলাম, কতগুলো সংখ্যা দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত, 1 2 3 4 5, এই পাঁচটি সংখ্যার গড় কত? একটা সাধারণ एग्जांपल। তো এটা দেওয়া আছে যে এই পাঁচটি সংখ্যার গড় কত। তো আমরা কিভাবে করব, দেখো 1 2 3 4 5 এর হচ্ছে গড়। গড় সমান কি বলতো? দেখো 1 2 3 4 5, কটা সংখ্যা আছে দেখো 1 2 3 4 5, তাহলে ডিভাইডেড বাই 5 সমান যেটা দাঁড়াচ্ছে, দেখো দেখো 5 5 এ 10, 5 এ 15, 15 যোগটা বললাম বাই 5 সমান হচ্ছে 3। তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলি তোমার যদি গড় চাই তাহলে দাঁড়াবে 3। সংখ্যাগুলির যোগফল বাই টোটাল নাম্বার অফ ডিজিট, মোট যতগুলো সংখ্যা আছে সেটা হচ্ছে তার গড়। তো এটা বেসিক কনসেপ্ট ছিল গড় থেকে, আর কোনো সেরকম ভাবে কনসেপ্ট নেই। পরে পরে আমরা যখন অঙ্ক করবো আরো বিভিন্ন রকম কনসেপ্ট পাবো, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে পরপর পাঁচটি সংখ্যা, ধরো 1 যেটা एग्जांपल হিসেবে নিয়েছিলাম, 2 3 4 5, এই সংখ্যাটার গড় দাঁড়িয়েছিল 3, তাই তো 3 এসেছিল গড়। তার মানে দেখো যে সংখ্যাটার ঠিক মাঝের যে পোরশনটা, মাঝের যে ডিজিটটা আছে সেটা তার গড় দাঁড়াচ্ছে। দেখো এখানে যে তোমার 1 2 3 4 5, পাঁচটা মানে হচ্ছে বিজোড় সংখ্যক। তাহলে বিজোড় সংখ্যক যদি সংখ্যা থাকে, বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে তাহলে মাঝের যে ডিজিটটা থাকবে, বিজোড় সংখ্যক সংখ্যা থাকলে মাঝের ডিজিটটা থাকবে সেটাই তার গড় হবে, ঠিক আছে? যেমন আরেকটা আমরা যদি एग्जांपल নিই, 56 57 58 59 এন্ড 60। দেখো এখানে হচ্ছে তোমার 1 2 3 4 5, পাঁচটা টোটাল ডিজিট আছে, তাহলে এখানে গড় হবে, দেখো তোমরা নিজেরাই করতে পারছো যে মাঝের যে ডিজিটটা গড় হবে, মাঝের ডিজিটটা সবসময় গড় হবে, ঠিক আছে? এটা বুঝলাম না হয়। এরপর দেখো আমরা দেখবো যদি জোড় সংখ্যক থাকে, ধরো এটা তো 5 আছে, ধরো 6 পর্যন্ত দিল, তার মানে কি 6টা ডিজিট আছে, 6টা ডিজিট থাকলে তখন আমরা গড় কিভাবে করব? বিজোড়ের সংখ্যা বলেছিলাম যে মাঝেরটা গড় হয়ে যাবে, কিন্তু জোড় সংখ্যা যখন থাকবে তখন যেটা করব, দেখো প্রথমে আমি নরমালি দেখাচ্ছি। নরমালি যদি করো তাহলে কেমন হবে, 1 2 3 4 5 6 বাই 6, এটা হচ্ছে নরমাল যদি গড় করি, ঠিক আছে, রুল অনুযায়ী। দেখো 15 5 পর্যন্ত 15 এসেছিল, 15 আর 6 কত? 15 6 21 বাই 6, তাই তো? দেখো 3 দুগুণে 6, 3 7 21, তাহলে 3.5 এটাই আসছে, 3.5 আসছে এটার গড়। এরপরে দেখো এটা আমরা সাইডে লিখে রাখছি, গড় সমান হচ্ছে 3.5। একটা জিনিস লক্ষ্য করো, জোড় সংখ্যক এখানে ডিজিট আছে, দেখো 3.5, এখানে 3 আছে আর এখানে 4 আছে, তার মানে নিশ্চয়ই এর মাঝে হবে 3.5।
তাই তো? দেখো এখানে তিন দিক, এই দিক থেকে তিনটার সংখ্যা আর এই দিক থেকেও ঠিক তিনটে সংখ্যা, তার ঠিক যে মাঝের সংখ্যাটা এদিকে 1 2 3 আর এদিকে 4 5 6, তার ঠিক যে মাঝের সংখ্যাটা সেটাই হবে গড়। তাহলে গড় সমান সব সময় মনে রাখবে মাঝে যে ডিজিটটা থাকবে সেটাই আমরা গড় হিসাবে নেব। ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি ফার্স্টের অঙ্কটা। ফার্স্টের অঙ্কটা আমরা করব। ফার্স্টের অঙ্ক যেটা আছে দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে পরপর 7টি স্বাভাবিক সংখ্যার গড় যদি 56 হয় তাহলে সবথেকে ছোট সংখ্যাটি কত? পরপর 7টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 56। ঠিক আছে, 56 হচ্ছে গড়, তার 7টি স্বাভাবিক সংখ্যার গড় 56। দেখো আমরা বলেছিলাম যে সবসময় মাঝের ডিজিটটা হবে তোমার গড়, তার মানে কি আগে 7টা সংখ্যা নিলাম, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটে সংখ্যা, পাঁচটা, ছটা, সাতটা, 7টা সংখ্যার গড় হচ্ছে 56। আমরা কি বলেছিলাম মাঝে যেটা থাকবে, মাঝে যেটা থাকবে সবসময় সেটা গড় হবে। তার মানে কি মাঝে দেখো এদিক থেকেও তিনটে, এদিক থেকেও তিনটে, মাঝে আছে 56, সো গড় বলা আছে 56। তাহলে অ্যানসার চেয়েছে যেটা সবথেকে ছোট ডিজিট কোনটা। দেখো 56 এর আগে নিশ্চয়ই আছে 55, তার আগে নিশ্চয়ই আছে 54, তার আগে দেখো 53, তাই তো? তাহলে এখান থেকে আমরা ইজিলি নির্ণয় করতে পারবো, এখান থেকে নিজেরাই নির্ণয় করতে পারবো যে ছোট সংখ্যাটি 53। এইরকম টাইপের অঙ্ক পরীক্ষায় আসে খুব, তো এই টাইপগুলো দেখে রাখবে। জাস্ট মাঝের ডিজিটটাকে গড় হিসাবে লিখবে, দেন লেফট রাইট, ছোট বললে লেফটে আসবে, বড় বললে ডান দিকে যাবে। ঠিক আছে, দ্বিতীয় অঙ্কে আমরা আসছি। এরপর দুইটা খুব কনসেপচুয়ালি অঙ্কগুলো, কিন্তু দুইটা দেখো দেওয়া হয়েছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 45, তাহলে বড় সংখ্যাটি কত? দেখো পরপর যদি 5টি সংখ্যা দেওয়া থাকে তাও আবার বিজোড়, তাহলে আমরা ফার্স্ট যেটা করব বিজোড় সংখ্যার যে 5টা সংখ্যা সেটা ড্র করব। দেখো 1 2 3 4 5, 5টা সংখ্যা নিলাম, তার বলা আছে যে বিজোড় সংখ্যা হতে হবে, বিজোড় সংখ্যা হচ্ছে গড় হচ্ছে 45। আচ্ছা, আর অ্যানসার চেয়েছে কিন্তু বড়টা। একটা জিনিস বলো যে 45 এর পরের যে বিজোড় সংখ্যাটা সেটা কি? নিশ্চয়ই 46 হবে না, 46 তো জোড় সংখ্যা, তাহলে কত আসবে? 47। ঠিক আছে, 47 তার পরের যে বিজোড় সংখ্যা 47 হলো, তার পরের যে বিজোড় সংখ্যাটা কত হবে? 49। 49 দেখো এখানে নেক্সট বিজোড় সংখ্যা। তাহলে 5টি সংখ্যা যদি গড় 45 থাকে আর যদি তারা বিজোড় সংখ্যা হয় তাহলে সবথেকে বড় যে লাস্টের সংখ্যাটা আছে সেটা হবে 49। সো এই ক্ষেত্রে অ্যানসার হবে 49। খুব কনসেপচুয়ালি অঙ্কগুলো খুব ভালোভাবে তোমাদেরকে আস্তে আস্তে করে বোঝানো হচ্ছে। যদি তাও না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, তাতে আমি তোমাদেরকে অ্যানসার আরো ভালোভাবে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো দ্বিতীয় অঙ্কটা অ্যানসার আসছে 49। তিনের প্রবলেমটাতে কি দিয়েছি দেখো, 64 জনের গড় বয়স 37 বছর, 64 জন ব্যক্তি আছে তাদের গড় বয়স 37 ইয়ার্স। একজন ব্যক্তি বাড়ি চলে যায়, তাদের গড় বয়স 1.9 বছর কমে যায়। একজন ব্যক্তি বাড়ি চলে যাচ্ছে, তার জন্য তাদের গড় বয়স 1/9 কমে যাচ্ছে। তাহলে ব্যক্তিটির বয়স কত? তাহলে যে ব্যক্তিটা বাড়ি চলে গেছে তার বয়স কত? দেখো 64 জনের গড় বয়স কত? 37 ইয়ার্স। 37 ইয়ার্স। তাহলে একজন ব্যক্তি বাড়ি চলে যাচ্ছে, তাহলে একজন ব্যক্তি বাড়ি চলে গেলে কতজন হয়? 64 মাইনাস 1 সমান 63 জন। এখন আছে 63 জন, তাদের গড় বয়স 1/9 করে কমে যাচ্ছে, তার মানে টোটাল মোট কত কমছে? দেখো 1/9 ইয়ার্স করে যদি গড় কমে তাহলে মোট বয়স কমে কত বছর বলো? 63 জন, 1/9 করে 9 7 63 7 ইয়ার্স, দেখো বয়সটা কমে যাচ্ছে, তাই তো? তাহলে
বলছে নতুন যে ব্যক্তিটি চলে গেছে তার এখন বয়স কত। তাহলে নতুন যে ব্যক্তি করছে, নতুন ব্যক্তির বয়স কত হবে? নতুন ব্যক্তির বয়স দেখো 37 তো আগে ছিল, 37 ছিল। আর যে লোকটা চলে গেছে সে চলে যাওয়ার জন্য নিশ্চয়ই 7 বছরটা কমে গেছে বাকি সবার। তার মানে কি তার বয়স বেশি ছিল নিশ্চয়ই, তাই বাকিদের কমে গেছে। তাহলে 37 প্লাস 7 দেখো কত আসছে, 7 দুগুণে 14, 44 বছর। ঠিক আছে, এই জায়গাটা বুঝতে হবে তোমাদের কার সাথে যোগ হবে কার সাথে বিয়োগ হবে। যদি কেউ চলে যায় তাতে যদি গড়টা কমে তাহলে নিশ্চয় মনে রাখবে যে তার যে চলে গেছে তার বয়সটা বেশি, তার জন্য এখানে তার বয়স বার করানোর জন্য যোগ করতে হবে। ঠিক আছে, মনে রাখবে এই জায়গাটা। নেক্সট অঙ্কটা আছে 4 যেটা 12 জন ব্যক্তির গড় বয়স একে দেওয়া আছে 1/4 বছর বৃদ্ধি পায়, 2 দেওয়া আছে 1/4 বছর হ্রাস পায় যখন 40 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে নতুন একজন ব্যক্তি যুক্ত হয়, তাহলে নতুন ব্যক্তির বয়স কত? 12 জন ব্যক্তির গড় বয়স, 12 জন ব্যক্তি আছে, 12 জন ব্যক্তির গড় বয়স কমছে কত করে? 1/4 বছর করে। 1/4 বছর কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে মোট কত বৃদ্ধি পায়? মোট বৃদ্ধি পাচ্ছে দেখো 12 গুণিত 1/4 সমান 4 3 12 সমান 3 ইয়ার্স। কি হচ্ছে যে 40 বছর বয়সে একটা ব্যক্তি চলে যাচ্ছে, তারপরে তার পরিবর্তে একটা নতুন ব্যক্তি যোগদান করছে, তার ফলে হচ্ছে তোমার এই বয়সটা 3 বছর বাড়ছে। তার মানে কি নতুন যে ব্যক্তিটা আসবে, নতুন ব্যক্তির বয়সটা চেয়েছে, তাহলে নতুন ব্যক্তির বয়স দেখো যেহেতু এদের গড় বয়স বাড়ছে, বাকি যে মেম্বারস গুলো আছে 12 জন তাদের গড় বয়স হচ্ছে তোমার 1/4 বছর করে বাড়ছে, তার মানে টোটাল 3 বছর বাড়ছে। তার মানে কি যে চলে গেছে 40 বছরে তার পরিবর্তে নতুন যে আসবে নিশ্চয়ই তার বয়সটা বেশি, না হলে এভারেজটা বাড়বে কেন? তাহলে দেখো নতুন যে ব্যক্তিটা আসবে তার বয়স কত হবে? তার বয়সটা হবে দেখো 40 প্লাস 3 সমান 43 ইয়ার্স। ঠিক আছে, তাহলে নতুন যে ব্যক্তিটা আসবে তার বয়স হবে 43 ইয়ার্স। এটা হচ্ছে 4 এর তোমার 1/4। এবার 4 এর 2 এরটা বলেছে দেখো যে 12 জন ব্যক্তির বয়সটা 1/4 বছর করে হ্রাস পাচ্ছে। তাহলে দেখো 12 জন ব্যক্তির 1/4 বছর বয়স হ্রাস পাচ্ছে, তাহলে মোট বয়স কত হ্রাস পায়? নিশ্চয়ই 12 জনের 1/4, তার মানে কি 3 বছর হ্রাস পাচ্ছে। এবারে একটা জিনিস কল্পনা করো, যদি একটা 40 বছর বয়সের ব্যক্তি চলে যায় তার পরিবর্তে নতুন একজন আসে, তার ফলে কি হয় গড়টা সবার যে গড় সেটা কমে যায়। তার মানে কি নতুন যে এসেছে যে ব্যক্তিটা তার নিশ্চয়ই বয়সটা কম, না হলে তো গড় কমবে না। তাহলে এক্ষেত্রে দেখো নতুন ব্যক্তির বয়স কত হবে তাহলে বলো? 40 থেকে 3 বছর কমছে, তাহলে 37 ইয়ার্স। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে যদি কেউ আসে তার ফলে যদি গড়টা বেড়ে যায় তার মানে নিশ্চয়ই যে আসছে তার বয়স বেশি, সেক্ষেত্রে প্লাস হবে। আর যদি কেউ আসে তারপরে যদি তোমার বয়সটা কমে যায়, গড় বয়স কমে যায়, সেক্ষেত্রে নিশ্চয়ই যে এসেছে নতুন তার বয়সটা কম, তাই সবার গড়টা কমে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা মাইনাস করবে। ঠিক আছে, এই অঙ্কটা এই প্রসেসটা মনে রাখো যে এলে যোগ, আবার যদি বাড়ে যদি কেউ আসে তার পরিবর্তে বাড়লে বয়সটা সেটা যোগ হবে, আর যদি কমে যায় তাহলে বিয়োগ হবে। আমরা চলে আসবো নেক্সট অঙ্ক 5 এর পরে। আচ্ছা আছে 56 জন ব্যক্তির গড় বয়স 43 ইয়ার্স, একজন নতুন ব্যক্তি ওই দলে যোগ দেওয়ায় গড় বয়স 3/19 বছর বৃদ্ধি পায়।
দ্বিতীয় হচ্ছে 3/19 বছর হ্রাস পায়, তাহলে নতুন ব্যক্তির বয়স কত? দেখো 56 জন ব্যক্তির গড় বয়স 13 ইয়ার্স, একজন ব্যক্তি কিন্তু ওই দল যোগ দিচ্ছে, ঠিক আছে। 56 জন ব্যক্তি তোমার গড় বয়সটা দেওয়া আছে 43 ইয়ার্স, তার মানে কি 56 জন ব্যক্তির গড় হচ্ছে, গড় কত বলো তো 43 ইয়ার্স, 43 ইয়ার্স। তারপরে কি হচ্ছে দেখো, ওই দলে একজন নতুন ব্যক্তি যোগদান করছে, ওই দলে নতুন একজন ব্যক্তি যোগদান করায় তার বয়সটা হচ্ছে কত বাড়ছে, 3-9 বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো 56 থেকে যদি একজন যোগ দেয় তাহলে কতজন হবে, 56 জন ছিল তারপরে একবার যোগ দিচ্ছে, তাহলে 57 জনের গড় বয়স 3/19 বৃদ্ধি পাচ্ছে। একে এটা 5-এর একটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পায়, তার মানে কত, মোট কত বৃদ্ধি পায়, 57 জনের মোট বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় কত 50। 57 জন আছে, 3-19 করে দেখো 19-3-57, তার মানে 9 বছর। আগের অঙ্কটাতে আমরা বলেছিলাম কি, যদি কেউ আসে তারপরে যদি গড়টা বৃদ্ধি পায় তাহলে আমরা যে নতুন যে আসবে তার বয়স বার করানোর ক্ষেত্রে সেটা যোগ করব। দেখো এখানে নতুন ব্যক্তির বয়স কত হবে বলো, নতুন ব্যক্তির বয়স হবে, আগে তোমার কত ছিল 56 জনের, দেখো 43 ইয়ার্স, তার মানে 43 ইয়ার্স তো বটে, আর 9 বছর বৃদ্ধি পেয়েছে, তাই তো। তাহলে দেখো 52 ইয়ার্স যে নতুন ব্যক্তিটি আসছে তার বয়স হবে। এরপরে দেখো 5-এর যেটা 2-এ আছে সেটা হচ্ছে তোমার এই যে 3-এর হ্রাস পাচ্ছে, তাহলে দেখো 57 জন, জাস্ট এখান থেকে আমি বলছি, দেখো 57 জনের গড় বয়স 3/19 হ্রাস পায়, হ্রাস পেলে দেখো এটা কমছে, ঠিক আছে। তাহলে মোট কত হ্রাস পাবে, মোট বয়স মোট বয়স হ্রাস পায় কত বলো, মোট বয়স দেখো এখানে হ্রাস পাবে আগেরটার মতনই, আগে যেটা করেছিলাম দেখো 57 গুণিত 3/19, 3 কাটবে সমান 9 ইয়ার্স। এরপরে দেখো আমি বলেছিলাম যদি গড়টা কমে, যদি এভারেজে কমে তাহলে সেক্ষেত্রে নতুন যে আসবে তার বয়সটা বিয়োগ করতে হবে। এখানে দেখো সেটাই আমরা করব, নতুন ব্যক্তির বয়স তাহলে কত হবে বলো, দেখো আগে যেটা ছিল 43 ইয়ার্স, 43 ইয়ার্স মাইনাস 9, তাই না, 43 ইয়ার্স মাইনাস 9 সমান 34 ইয়ার্স। বুঝতে পেরেছো, আগের মতনই অঙ্কটা যেটা তোমার 4-এর করেছিলাম, 4-এরটার মতনই সেম, জাস্ট এখানে ওটাই কি হয়েছিল, একটা নতুন ব্যক্তি চলে যাওয়ার ফলে আরেকজন এসেছিল, এটাই লক্ষ্য রাখবে যে জাস্ট একজন নতুন যোগ দিয়েছে, যায়নি কিন্তু যতজন ছিল তার থেকে একজন যোগ দিয়েছে, সেই জন্য দেখো যে লোকের সংখ্যাটা 56 + 1 করে 57 করেছি। এই জায়গাটা খুব খেয়াল রাখবে যে কোন জায়গায় যাচ্ছে দেন আসছে কিনা, অথবা চলে যাচ্ছে, আবার অনেক অঙ্ক থাকবে আসছে, এই 3-4টে টাইপ এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তো এই জায়গাটা খুব খেয়াল রাখবে। আমরা এরপরে বলবো 6 অঙ্ক। 6 অঙ্ক দেখো 64 জনের গড় বয়স 37 ইয়ার্স, একজন ব্যক্তি বাড়ি চলে যাওয়ায় তাদের গড় বয়স 1/9 বছর কমে যায়, তাহলে ব্যক্তিটির বয়স কত? আগের যে অঙ্কটা ছিল সেটা কি হয়েছে, একজন যোগদান করেছে, কিন্তু এই অঙ্কটা দেখো একজন বাড়ি চলে গেছে, ঠিক আছে। আমরা কি বলেছিলাম, যদি চলে যায় তাহলে দেখো এখানে কতজন দেওয়া আছে, 64 জন, তার মানে একজন বাড়ি চলে গেছে, তোমরা এটা নিজেরা করবে বাড়ির কাজ যদিও, তাও আমি একটু জাস্ট হেল্প করে দিচ্ছি। দেখো 64 জন ব্যক্তি আছে, তার মধ্যে একজন চলে গেছে, তার মানে 63 জন রইল, 63 জনের 1/9 বছর করে কমছে, তার মানে কত, 63 গুণিত 1/9, কমছে না, তো 9 7 63, তার মানে কি হচ্ছে তোমার 7 বছর কমছে। তাহলে দেখো গড় দেওয়া আছে 37, 37 থেকে 7 কমছে, তার মানে 37 - 7 = 30 হবে।
এটা তোমাদেরকে বলেও দিলাম, জাস্ট তোমরা একবার আগেরটার মতনই তাই বাড়িতে ট্রাই করবে, এটা বাড়ির কাজ রইল। ঠিক আছে, 6টা হোমওয়ার্ক। নেক্সট আমরা চলে আসবো 7-এ। কি আছে 6 অঙ্কটায়? পরের অঙ্কটা দেখো, একজন ব্যাটসম্যান 19টি ইনিংসের গড় রান 30। 19টি ইনিংসের গড় রান 30, ভালো করে অঙ্কটা পড়বে কিন্তু। এবং পরের বছরে 30টি ইনিংসের গড় রান 20, তাহলে মোট 50টি ইনিংসের গড় রান কত? একবার ইজি অঙ্ক তোমাদের রাখা হয়েছে, তোমরা নিজেরাও করতে পারবে এই টাইপের অঙ্কগুলো। দেখো তাও আবার দেখিয়ে দিচ্ছি। কি বলেছে, একজন ব্যাটসম্যানের 20টি ইনিংসের গড় রান হচ্ছে 30। দেখো 20টি ইনিংসের গড় রান হচ্ছে 30। দেখো এরপরে আমরা এখান থেকে মোট রানটা নিশ্চয়ই পেয়ে যাব। মোট রানটা আমরা নিশ্চয়ই পেয়ে যাব। মোট রানটা কত বলো তো? গড় রান যদি 30 হয় তাহলে 20টি ইনিংস, তাহলে 30 গুণিত 20, তাই তো 600 হবে গড় রান দেওয়া আছে। তারপরে বলা আছে পরের বছর, নেক্সট বছরে তার 30টি ইনিংসে, নেক্সট ইয়ার, এখানে জাস্ট নেক্সট ইয়ার লিখে রাখলাম। দেখো 30টি ইনিংসে গড় রান হচ্ছে 20, তাই তো? এটা 301 নয় কিন্তু, 30 20। তাহলে দেখো 30টি ইনিংসের মোট রান কত? মোট রান হচ্ছে দেখো 20 গুণিত 30 সমান 600, তাই না? দেখো তাহলে এখানে দুটো বছরে মোট কতগুলো ইনিংস আছে? আমরা কি বলেছিলাম, গড় সমান কি? আমরা কি জানি, গড় সমান মোট সংখ্যা বাই টোটাল। মোট সংখ্যা মানে সংখ্যাগুলির যোগফল আর কি। সরি এক মিনিট ওয়েট। গড় সমান দেখো সংখ্যাগুলির যোগফল, সংখ্যাগুলির যোগফল বাই মোট সংখ্যা। মোট সংখ্যা এটাই তো পড়েছিলাম নাকি, গড় সমান। তাহলে আমরা দেখো এক মিনিট ইরেজার, হ্যাঁ গড় সমান এটাই পড়েছিলাম। তাহলে দেখো এখানে মোট কতগুলো ইনিংস খেলেছে? মোট হচ্ছে তোমার মোট ইনিংসের সংখ্যা 20 আর এখানে 30, তার মানে কি মোট ইনিংস সমান 20 আর প্লাস 30, 20 প্লাস 30 সমান 50। আর দেখো এখানে মোট রান, মোট রান কত হয়েছে বলো? দেখো 600 বার হয়েছে আর 600 বার হয়েছে, 1200, 600 প্লাস 600 1200। ঠিক আছে, তাহলে দেখো টোটাল 50টা ইনিংসে মোট রান হয়েছে 1200। তাহলে গড় কত হবে? অতএব গড় রান সমান কত বলো? গড় রান সমান 1200 ডিভাইডেড বাই 50, টোটাল রান বাই টোটাল ইনিংস, 0 0 কাটবে। দেখো 5 দুগুণে 10, 5 4 20, ঠিক আছে? 5 দুগুণে 10, 5 4 20। তাহলে দেখো 50টা ইনিংসে গড় রান হবে 24। ঠিক আছে, অঙ্কটা আছে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা তোমার পিএসসি পরীক্ষা, ডব্লিউবি পরীক্ষা তো প্রতিবারেই আসে, ম্যাক্সিমাম টাইমে এই টাইপের একটা আসে। তাছাড়াও তোমার ব্যাংকে নয়, রেলে বিশেষ করে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটায় বলা আছে একজন ব্যাটসম্যান 16 নম্বর ইনিংসে 125 রান করে, ফলস্বরূপ তার গড় রান 5 বৃদ্ধি পায়। তাহলে তার বর্তমান গড় রান কত? একজন ব্যাটসম্যান 16 নম্বর ইনিংসে 125 রান করছে। দেখো একজন ব্যাটসম্যান আছে, সে 16 নম্বর ইনিংসে, ধরো এটা ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, থার্ড ইনিংস, ফোর্থ ইনিংস, এরকম করে আপ টু এটা 15th ইনিংস, আর এটা 16 নম্বর ইনিংস। তো ব্যাটসম্যানটা কি হচ্ছে 16 নম্বর ইনিংসে 125 রান করছে। 125 রান করায় কি হলো, তার যে গড় ছিল, আগের যে গড় ছিল সেটা 5 ইনক্রিজ করেছে। তার মানে দেখো এখান থেকে, সরি জাস্ট মিনিট, হ্যাঁ এখান থেকে
15 নাম্বার। 15 নাম্বার পর্যন্ত যে রান ছিল 16 নাম্বারে জাস্ট তোমার 5 করে গড় বৃদ্ধি পেয়েছে। তার মানে ধরো এটা দু রকম ভাবে করা যায়, শর্টকাট আর এক্স, দুটো ধরে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। যদি শর্টকাটটা না মনে থাকে তখন এক্স ধরে ইউজ করবে। ফার্স্ট আমি এক্স ধরে ডেসক্রিপটিভ টাইপটা করাচ্ছি, দেন তোমাদেরকে আমি শর্টকাট যেটা আছে একবার দুটো লাইন জাস্ট 1 মিনিটে হয়ে যাবে সেই অঙ্কটা শেখাবো। দেখো 15 নাম্বার ইনিংস পর্যন্ত মনে করি আমরা গড় ছিল এক্স, ঠিক আছে। তাহলে দেখো 15th ইনিংসে মোট রান কত বলো? দেখো আমরা গড় ধরেছি 15 পর্যন্ত x, তাহলে 15th ইনিংসে মোট রান 15 গুণিত x, তাই তো 15x। এরপরে দেখো আমরা এখান থেকে শর্তের একটা সমীকরণ যেটা তৈরি করছি। দেখো 15 নাম্বার ইনিংস পর্যন্ত গড় রান ছিল x, তাহলে 15 নাম্বার পর্যন্ত মোট রান কত হলো? 15 গুণিত x, ঠিক আছে। নেক্সট আসছে 16 নাম্বার ইনিংস। 16 নাম্বার ইনিংসে গড় রান করেছে, সরি মোট রান করেছে 125, তাহলে এতদূর পর্যন্ত গেল, এটা 15 নাম্বার পর্যন্ত মোট রান, এটা 16 ইনিংসের মোট রান, ঠিক আছে। তাহলে দেখো বাই কতগুলো টোটাল ইনিংস আছে? 16টা ইনিংস, তাই তো, সমান দেখো 15 নাম্বার ইনিংস পর্যন্ত তোমার যে গড়টা ছিল তার থেকে 5 বৃদ্ধি পেয়েছে, বলা আছে না এখানে গড় হচ্ছে 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 15 নাম্বার পর্যন্ত গড় ছিল x আর বৃদ্ধি পেয়ে হয়েছে x প্লাস 5, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে পুরোটা গড় আর এটা বৃদ্ধি পেয়ে গড়, তাহলে এই দুটো সমীকরণ সমান। এখান থেকে আমরা লিখতে পারি, জাস্ট সমাধান করো, 15x প্লাস 125 সমান 16x প্লাস 16 5 কত হয়? 80। নেক্সট দেখো আমরা এদিকে নিয়ে চলে আসছি 16x মাইনাস 15x, একটা লাইন তোমাদের জন্য বাড়তি করছি, না হলে মাইনাসটা আসবে, সেটা আরো এলিমিনেট করতে হবে। দেখো 16x প্লাস 80 সমান 15x প্লাস 125। আগেরটাও করা যেত, তোমরা বুঝতে পারবে না অনেকে হয়তো, তার জন্য একদম নিখুঁত ভাবে প্রত্যেকটা তোমাদের পার্ট দেখাচ্ছি, জাস্ট এর করছি না, ঠিক আছে। তাহলে দেখো 16x থেকে এদিকে মাইনাস আসবে 15x, ঠিক আছে, 125 মাইনাস 80, তাহলে দেখো এখানে বিয়োগ করলে 1 আসছে, তার মানে x সমান এটা হচ্ছে তোমার 45, x সমান 45 এসেছে, তাই তো। এটা দেখো x সমান আমরা কি ধরেছিলাম? 15 নাম্বার পর্যন্ত ইনিংস পর্যন্ত গড় রানটা ধরেছিলাম আমরা x, তাই তো। তাহলে কি বলেছে? 16 নাম্বার ইনিংসে গড় রানটা 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো 16th ইনিংসে উত্তরটা চেয়েছে 16th ইনিংসে, ঠিক আছে। ইনিংসে গড় রান 45 ছিল 15 নাম্বার পর্যন্ত, তাহলে 45 45 প্লাস 5 সমান 50, ঠিক আছে। অঙ্কটা যদি তোমাদের মনে না থাকে, আমি শর্টকাট টাইপ করে দেখাচ্ছি, শর্টকাটে যদি তোমাদের মনে না থাকে তখন তোমরা x ধরে করবে, ইজিলি মনে থাকবে, x ধরে অঙ্কটা খুব সহজ, শর্টকাটটাও অবশ্যই খুব সহজ, যদি তোমরা মনে রাখতে পারো খুব তাড়াতাড়ি হবে। দেখো এরপরে আমি যেটা করব, x ধরে করব, সরি শর্টকাটটা করব, ঠিক আছে। দেখো শর্টকাটটা দেখো 16 নাম্বার ইনিংসে বলা আছে, 16 নাম্বার ইনিংসের মোট রান 125, 16 নাম্বার ইনিংসের মোট রান 125। এখন 15 নাম্বার পর্যন্ত 15 নাম্বার ইনিংসে বলছে মোট রান 5 বৃদ্ধি পেয়েছে, গড় রান। তোমার 16 নাম্বার পর্যন্ত যত রান ছিল তার থেকে যখন 15 নাম্বার ইনিংস পর্যন্ত যত রান ছিল, যখন 16 নাম্বার ইনিংসটা খেললো গড় রান কত বৃদ্ধি পেয়েছে? 5 বৃদ্ধি পেয়েছে। তার মানে কি নিশ্চয়ই এই যে 1 থেকে 15 সেটাও 5 বৃদ্ধি পেয়েছে 5 করে, আর এটাও 5 বৃদ্ধি পেয়েছে, তবে এই তো 16 নাম্বার ইনিংসে 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে দেখো, এখানে দেখো বৃদ্ধি পাবে 15 নাম্বার ইনিংস, তাই 15 গুণিত 5 সমান হচ্ছে 75, তাই তো। এরপরে দেখো একটা জিনিস, যে এখানে মোট রান হচ্ছে 125,
আর এখানে বৃদ্ধি পেয়েছে 75। তাহলে এটা থেকে যদি আমি এটা বিয়োগ দিই তাহলে নিশ্চয়ই 16th যে ইনিংসের সেটা গণনাটা পাবো। তাহলে জাস্ট এখানটা বিয়োগ করে দেবো। দেখো কত আসবে, 125 থেকে 75 বিয়োগ করলে দেখো 50 আসবে। দেখো 0 আর এখানে হবে 5। সো তোমাদের জাস্ট দেখলেই অঙ্কটা 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে যদি তোমরা শর্টকাটটা মনে রাখতে পারো। জাস্ট এই প্রসেসে তোমরা করবে, যদি না মনে থাকে এটা তখন তোমরা এক্স ধরে করবে। বুঝতে পেরেছো? পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেওয়া আছে। 9টি পরপর ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় 63, তাহলে ছোট ও বড় ধনাত্মক পূর্ণ সংখ্যাটির গুণফল কত? এই টাইপের অঙ্ক তোমাদের অনেক করিয়েছি, ফার্স্টে 2-3টা অঙ্ক করেছি, তাও এটা দেখিয়ে দিচ্ছি। দেখো বলা আছে 9টি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 63। তাহলে আমরা কি করব, প্রথমে 9টি ধনাত্মক পূর্ণ সংখ্যা নেব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। আমরা কি বলেছিলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা যাই দেওয়া থাক সব সময় এভারেজ হবে মাঝেরটা। তাহলে দেখো এখান থেকে 4টা, এখান থেকে 4টা গেল, তাহলে এটা নিশ্চয়ই 63 হবে। তো 63 হবে। এরপরে দেওয়া আছে, তাহলে দেখো 63 যখন এটা বুঝতে পেরেছো তখন এটা নিশ্চয়ই কত হবে, এটা হবে 62, এটা কত হবে 61, এটা হবে 60, এটা হবে 59। সিমিলারলি দেখো এটা 64, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে তো যোগ মানে প্লাস সাইন যুক্ত পূর্ণ সংখ্যা বলতে ইন্টিজার দশমিক হবে না। সো দেখো 64, 65, 66 and 67। নেক্সট কি দেওয়া আছে, সবথেকে ছোট এবং সবথেকে বড় সংখ্যাটির গুণফল কত? তাহলে দেখো সবথেকে ছোট এটা আর সবথেকে বড় এটা। তাহলে দেখো নির্ণয় গুণফল (59 গুণিত 67)। দেখো এটা কত আসবে গুণফলটা, 3953। ঠিক আছে, জাস্ট এই অঙ্কটা মনে রাখো। পরের অঙ্কটা খুব একটা ভালো অঙ্ক আছে। দেখো 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 3375 এবং শেষ 3টির গড় 3385 হলে এক্ষেত্রে যেটা দেওয়া আছে শেষ সংখ্যা এবং প্রথম সংখ্যার বিয়োগফল কত? আর দ্বিতীয় দেওয়া আছে যদি শেষ সংখ্যাটি 3378 হয় তাহলে সংখ্যাটি কত? আজকে তোমাদের লাস্ট অঙ্ক, আরো পরে দুটো পার্ট নিয়ে আসবো। আজকে তোমার এভারেজের আজকে লাস্ট অঙ্ক এটাই। দেখো 4টি সংখ্যা দেওয়া আছে। দেখো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, 4টে সংখ্যা। এই 4টি সংখ্যা আছে। তো 4টি সংখ্যার মধ্যে বলা আছে প্রথম তিনটি ধরো আমরা এটা এ ধরলাম, বি ধরলাম, সি ধরলাম এন্ড ডি ধরলাম। এই সংখ্যাগুলো আমরা ধরলাম এ, বি এবং সি এবং ডি। দেওয়া আছে দেখো প্রথম 3টি সংখ্যা গড় দেওয়া আছে 3375। তার মানে কি এ, বি, সি এর গড় হচ্ছে 3375 এন্ড দেওয়া আছে লাস্ট 3টির গড় 3385। আর দেওয়া আছে দেখো বি, সি আর ডি 3385। তাই তো? তাহলে দেওয়া আছে দেখো কোশ্চেন যেটা প্রথমে চেয়েছে শেষ 3টি সংখ্যা এবং প্রথম 3টি সংখ্যার মধ্যে বিয়োগফল নির্ণয় করো। এবারে একটা জিনিস বলো, এই যে 3টি সংখ্যা দেওয়া আছে এই 3টি সংখ্যার গড় কত হবে? এই 3টি সংখ্যার প্রথম 3টি সংখ্যার গড় হবে গড় দেওয়া আছে তাহলে মোট হবে গুণিত 3। আবার লাস্ট 3টি সংখ্যার গড় দেওয়া আছে তাহলে মোট হবে গুণিত 3। আমরা এটা এখন ক্যালকুলেশন করব না, এইরকমই রেখে দেব, কেননা তোমার ক্যালকুলেশনটা করতে পরে সুবিধা হবে। এরপরে দেওয়া আছে দেখো বলছি লাস্ট 3টি সংখ্যা এবং প্রথম 3টি সংখ্যা, লাস্ট 3টি সংখ্যা এবং প্রথম 3টি সংখ্যা বিয়োগফল হচ্ছে তোমার কত হবে? তাহলে দেখো প্রথম 3টি সংখ্যা বি, সি, ডি মাইনাস লাস্ট 3টি সংখ্যা এ, বি এন্ড সি
এর বিয়োগফল কত হবে দেখো 3385 গুণিত 3 মাইনাস 3375 গুণিত 3। একটা জিনিস লক্ষ্য করো, এখানে দেখো বি আছে, এখানে সি আছে, এখানেও বি আছে, এখানেও সি আছে, ঠিক আছে। আমরা জাস্ট ধরো এটারে মাইনাস করে দিচ্ছি, তাহলে দেখো বি এ বি এ কাটবে, সি এ সি কাটবে, সিমি দেখো তাহলে আসছে এটা d মাইনাস a সমান 3 ইনটু দেখো 3385 মাইনাস 3375। সো d মাইনাস a আসছে কত বলো 3 গুণিত এটা দেখো 75 থেকে 85 মানে 10, তার মানে হচ্ছে 30। d মাইনাস a সমান 30। এটা হচ্ছে তোমার গেল একেরটা। দুইয়ে দেওয়া আছে যদি প্রথম সংখ্যাটি যদি দেওয়া আছে দেখো যদি শেষ সংখ্যাটি 3378 হয়, যদি শেষ সংখ্যাটি 3378 হয়, এখানে আমরা দেখো একটা সমীকরণ পেয়েছি d মাইনাস a সমান 30, তাই তো। বাট শেষ সংখ্যা কোনটি, শেষ সংখ্যা তো d, এখানে দেখো d ধরেছি, তাহলে d টা আমরা কি লিখব 3378 মাইনাস a সমান 30, তাই তো। শেষ সংখ্যা বলেছে 3378, তো শেষ সংখ্যা আমরা 3378 ধরেছি। তাহলে দেখো যেটা আসবে মাইনাস a সমান 30 মাইনাস 3378। দেখো এই বিয়োগটা করলে এখান থেকে যদি তুমি 30 বিয়োগ করো, তাই না, তাহলে দেখো 8 4 3 3, তার মানে কি এটা মুছে দিচ্ছি 3384, নিচে ভালো করে ফেস করে দেখো মাইনাস a সমান 3348, এটা কিন্তু অবশ্যই মাইনাস, তাহলে a সমান যেটা আসবে সাইডে লিখছি, অতএব a সমান 3348। বুঝতে পেরেছো? আজকের এটাই লাস্ট অঙ্ক ছিল, নিয়ে আসবো আমরা পরের দিন তোমাদের পার্ট 2, এভারেজের পার্ট 2 আমরা পরের দিন নিয়ে আসবো। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ক্লাসটা করে উপকৃত হও, তাহলে অবশ্যই আমাদের গোল্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে কম্পিটিটিভ গোল্ড ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং যত সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।